পাঁচামি। গতকাল মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে যে এখান থেকেই ঘোষণা করে দিলাম দেউচা পাঁচামিতে কাজ আজ থেকেই শুরু হয়ে যাবে। নিশ্চয়ই সরকার দাবি করতে শুরু করেছে যে দেউচা পাঁচামিতে আজকে কাজ শুরু হয়ে গেল। দেউচা পাঁচামি বিষয়বস্তুটি কি? দেউচা পাঁচামি নাকি পশ্চিমবঙ্গ সরকারের এমন একটি কয়লা খনি প্রকল্প যেখান থেকে সারা বিশ্বের সবচেয়ে বেশি পরিমাণ কোল রিজার্ভ বা কয়লা সঞ্চিত আছে। পৃথিবীর সবচেয়ে বেশি নাকি কয়লা তোলা যাবে দেউচা পাঁচামি থেকে। কিন্তু এটাও একটা অন্যতম আশ্চর্যের বিষয় যে ভারতবর্ষ তথা বিশ্বের সবচেয়ে বড় রিজার্ভ যেটা, সেটা কোল ইন্ডিয়া দেখলই না, কোল ইন্ডিয়ার ক্ষমতাই কুলালো না। এর আগে ছটি রাজ্য সরকারের কনসোর্সিয়াম হয়েছিল, যৌথ প্রকল্প হয়েছিল, 6টি রাজ্য সরকার মিলে, সেই একে একে 5টি রাজ্য সরকারও চলে গেল। এখন সবেধল নীলমণি আমাদের দিদিমণি, তিনি এই প্রকল্প থেকে কয়লা তুলবেন। আজ থেকেই শুরু হয়ে গেছে। কয়েকটি প্রশ্ন নির্দিষ্টভাবে দেউচা পাঁচামি নিয়ে আছে। মাননীয়া, আপনি আপনার যে কোনো প্রতিনিধি, আমলা হোক মন্ত্রী হোক, চ্যালেঞ্জ রইল, উত্তর দিন। দেউচা পাঁচামির কয়লা তোলার জন্য এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট এখন ডাকা রয়েছে। সেই কয়লা তোলার এক্সপ্রেশন অফ ইন্টারেস্টের বরাত দেওয়ার যে দরপত্র বা ইচ্ছেপত্র চাওয়া হয়েছিল, পিডিসিএল চেয়েছিল, পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম, আগামী 3রা মার্চ সেটা খোলা হবে। তা ইচ্ছেপত্রই খোলা হলো না, আজ কি করে সেখানে কয়লা তোলা শুরু হয়ে গেল? এ কি মগের মুলুক? মগেরই মুলুক, আমরা তাই তো বলি। আমি চেয়েছি, তাকে বরাতও দিইনি, যে হে মহাশিল্পপতিরা, মহান শিল্পপতিরা আসুন দেউচা পাঁচামিতে কয়লা তুলবেন বলে। এর আগেও অতীতের বেশ কয়েকটি এক্সপ্রেশন অফ ইন্টারেস্টে কোনো লগ্নিকারী সাড়াই দেয়নি। এখন যেটি রয়েছে ঝোলানো পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবসাইটে, বিদ্যুৎ উন্নয়ন নিগমের ওয়েবসাইটে, সেটি খোলা হবে 3রা মার্চ। তার আগেই কয়লা তোলা শুরু হয়ে গেল। জেলা শাসক নিচে বলেছেন যে কয়লা তোলা না, ব্যাসাল্ট তোলা শুরু হলো। আবার একই সঙ্গে বলেছেন যে আমি যতদূর জানি রাজ্য সরকার আন্ডারগ্রাউন্ড মাইনিং করবে। কে বলছেন? জেলা শাসক বলছেন, আজকে বলেছেন 1 ঘন্টা আগে। তো আন্ডারগ্রাউন্ড মাইনিং যদি হয় তাহলে আবার ব্যাসাল্ট তুলতে হবে কেন? তাহলে ওভারবার্ডেন ক্লিয়ার করতে হবে কেন? তাহলে উপর থেকে পাথর সরাতে হবে কেন? আন্ডারগ্রাউন্ড মাইনিং মানে বিশ্বমানের মাইনাররা এসে কোনো একটি জায়গায় কুয়ো কাটার মতো কেটে ভেতরে চলে যাবে। তাহলে পাথর সরাতে হবে কেন বিস্তীর্ণ এলাকা জুড়ে? এজন্যই বলছি BGBS বার্ষিক গুলবাজির সম্মেলন, এবং ওদের কথাতেই ধরা পড়ছে, কারণ পরিকল্পনা নেই, মিথ্যে কথাকে এস্টাবলিশ করা হচ্ছে। আচ্ছা, বিশ্বের বৃহত্তম কোল মাইন, সেটার কাজ যেদিন শুরু হলো সেদিন মাননীয়া এখানে বসে রইলেন, নিজের পক্ষে রাজ্যের শিল্পমন্ত্রীকে পাঠালেন না। শৌচালয় উদ্বোধন করতে, তার যে পরিষেবা প্রদানকারী অনুষ্ঠানে শৌচালয় উদ্বোধনের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মাননীয়ার নাম এবং তার অথবা অনুপ্রেরণা দুটি লাগে পশ্চিমবঙ্গে, সেখানে বিশ্বের বৃহত্তম কয়লা খনি উদ্বোধনে করতে চলে গেল কে? না, ডিএম আর এসপি। ওই জেলাতে একজন ক্যাবিনেট মিনিস্টার আছেন, এসআরডি এর চেয়ারম্যান, পশ্চিমবঙ্গ গ্রামীণ উন্নয়নের চেয়ারম্যান আছেন, আরো তাবড়ো নেতা আছেন, তারাও গেলেন না। তার শিল্পমন্ত্রী গেলেন না, তার অর্থমন্ত্রী গেলেন না, তার বিদ্যুৎ মন্ত্রী গেলেন না, তিনি নিজে গেলেন না। তাহলে এটি কি ছেলে খেলা হচ্ছে? তাই দেউচা পাঁচামি
এ নিয়ে তিনি সেখানে 5,000 জুনিয়র কনস্টেবলের চাকরি দেবো বলেছিলেন এবং জমির বিনিময়ে চাকরি দেতা নিয়ে বড় ঘোটালা হয়েছে। এবং এই ঘোটালার কথা আমি বলিনি, প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন, জেলা শাসককে দাঁড় করিয়ে বলেছেন যে বিক্ষিপ্তভাবে জমি কেন নেওয়া হয়েছে, কন্টিগুয়াস মানে এক লপ্তে জমি কেন নেওয়া হয়নি। এটা আমার কথা নয়, মাননীয়ার কথা। তো যদি বিক্ষিপ্তভাবে জমি নেওয়া হয়ে থাকে, প্রকল্প যদি এখনো পর্যন্ত তার প্রপার মাইনিং প্ল্যানিং হয়েছে, তাহলে কি করে কয়লা তোলা শুরু হলো? আজকে এক্সকাভেটর নামানোর চেষ্টা হয়েছিল মথুরা পাহাড়িতে। মথুরা পাহাড়িতে যে ব্যাসাল্ট তোলা হবে বা মাটি কাটা হবে জঙ্গল সরিয়ে, তার এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স আছে, ইসি আছে? ডিএম দেখাতে পারবেন যে মথুরা পাহাড়ির ওই জমিতে এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্সের সার্টিফিকেট আমাদের রয়েছে? সরকার করলে পরেও তো সরকারকে এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্সটা নিতে হবে। ওই মথুরা পাহাড়ির জমিতে আমি মেনে নিলাম যে ডিএম সাহেব কোদাল বেলচা নিয়ে 2 কোপ কোপানোর পর একটি বড় পাথর, তারপর শুধু রাশি রাশি কয়লা উনি কিছু ব্যাগে ভরে ডিএম অফিসে নিয়ে চলে আসবেন, কিছু ব্যাগে ভরে ফুল দিয়ে সাজিয়ে নবান্নে পাঠিয়ে দেবেন, এভাবে কয়লা উঠতে শুরু করবে। কিন্তু তার এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্সটা কি আছে? তাই ডেউচা পাচামির এই যে বার্ষিক গুলবাজির সম্মেলন থেকে বলা হলো ডেউচা পাচামি নিয়ে, সেই ডেউচা পাচামি নিয়ে আমাদের প্রশ্নগুলি আরো একবার বলি। এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ম্যাচিওর করবে, এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট খোলা হবে 3 মার্চ। আদৌ কেউ ইচ্ছা প্রকাশ করবেন কিনা এই মাইনিং প্রকল্পে মাইনার হতে বা এমডিও হতে, মাইনিং ডেভেলপমেন্ট অপারেটর হতে, তা কেউ জানে না। তার আগে কয়লা উত্তোলন শুরু হয়ে গেল কি করে? জেলা শাসক বলছেন সরকার প্রথম প্রকল্প শুরু করবে আন্ডারগ্রাউন্ড মাইনিং। যদি আন্ডারগ্রাউন্ড মাইনিংই হয়, অর্থাৎ কুয়ো খুঁড়ে যদি কয়লা তোলা হয়, তাহলে ওভারবার্ডেন সরাতে হবে কেন? তাহলে কিসের জন্য আজকে ওভারবার্ডেন শুরু করা হচ্ছে? মাননীয় গতকাল শিল্প সম্মেলনে, মানে তথাকথিত গুলবাজির সম্মেলনে ঘোষণা করেছেন বলে। আর যদি ব্যাসাল্ট তুলেও দেখাতে হয় যে হ্যাঁ, মুখ্যমন্ত্রীর কথা মতো মাননীয়াকে খুশি করতে আমরা আজকে পাথর তোলার কাজ শুরু করলাম, তাহলে যে জায়গায় পাথর তুলতে গিয়েছেন আপনি ডিএম মহাশয় বা রাজ্য পশ্চিমবঙ্গ সরকার, সেই মথুরা পাহাড়ির এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা দেখাবেন। আর এত বড় রাজসূয় যজ্ঞে, কর্মযজ্ঞে কেন শুধুমাত্র ডিএম আর পুলিশ সুপার, কেন নিদেন পক্ষে জেলার ক্যাবিনেট মন্ত্রীকেও যেতে বলা হয়নি? যদি সত্যি এত সিরিয়াস প্রোগ্রাম হয়, মাইনিং প্ল্যান কোথায়? পাথর হোক বা কয়লা, মাটির নিচ থেকে কিছু তুলতে গেলে তো তার একটা মাইনিং প্ল্যান লাগে। বালি তুলতে গেলেও মাইনিং প্ল্যান লাগে। সেই মাইনিং প্ল্যান কোথায়? তাই না আছে এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স, না আছে মাইনিং প্ল্যান, না আছে মাইনার বা এমডিও, মাইনিং ডেভেলপমেন্ট অপারেটর। তার মাঝখানে শুধু মাননীয়া চেয়েছেন, তাই এই বার্ষিক গুলবাজির আসর থেকে শুরু হয়ে গেল কয়লা উত্তোলনের কাজ। কিন্তু না, সরকারের এই দাবিকে গ্রামবাসীরা ঠেকিয়ে দিয়েছে। আপনাদের দেখাবো সেই ছবি, যে এক্সকাভেটর আজকে প্রথম প্রবেশ করার চেষ্টা করছিল, সেই এক্সকাভেটর কিভাবে এই দেখুন গাড়িটিকে আটকে দেওয়া হচ্ছে। জানি না আপনারা দেখিয়েছেন কিনা, আপনারা তো শুধু সব হয়ে গেছে সব হয়ে গেছে তাই দেখাতে চাইছেন। মানুষের আওয়াজ শুনুন, আদিবাসী মানুষের আওয়াজ শুনুন। এটা হচ্ছে গাড়িটি আটকে দেওয়া হয়েছে, গাড়িটি স্থানীয় জায়গায় পৌঁছতে পারেনি। গাড়ি যখন আটকে দেওয়া হয়েছে, গাড়ি যখন দূরে চলে গেছে, তখন ভূমি পূজা শুরু হয়। আচ্ছা, ভূমি পূজা কেন হবে? দুধেল গায়েরা কিছু মনে করবে না? সরকারি প্রকল্পে কেন ভূমি পূজা? এ তো বিজেপি করে। ভূমি পূজার স্থলে গিয়েও স্থানীয় আদিবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। দেখুন, ডিএম নিজে ছুটে যাচ্ছেন তাদেরকে আটকানোর জন্য। বলছেন পুজো করতে দেব না, চাকরি চাই, পুনর্বাসন চাই। আগে পুনর্বাসন, তারপরে শিল্প স্থাপন। এবং ডেউচা পাচামির অধিবাসীদের এই আগে পুনর্বাসন পরে শিল্প স্থাপনের দাবিকে
ভারতীয় জনতা পার্টি সমর্থন করে। তাই আপনাদের দুটো ফুটেজই দেখালাম যে না ওখানে গাড়ি পৌঁছেছে, এক্সকাভেটর পৌঁছেছে, পাথর খোদাই করা বা মাটি সরানোর গাড়ি পৌঁছেছে, না ভূমি পূজা করা গেছে। যে সরকার ধর্মনিরপেক্ষতার কথা বলে সেখানে ভূমি পূজা করে কেন শুরু হচ্ছে? তো বিজেপি করে, তো মোদিজি করে, আমরা করি, সনাতনীরা পূজার বিশ্বাস করি। মমতা বন্দ্যোপাধ্যায় দুধেল গাইদের সরকার, তিনি কেন করছেন? কিন্তু যে প্রশ্নের উত্তর এবং যে প্রশ্নের জালে মাননীয়া নিজেই জড়িয়ে যাচ্ছেন তা হলো বীরভূমের মাটিতে দাঁড়িয়ে পাথর মাফিয়াদের হাতে বন্দী আজকে মমতা বন্দ্যোপাধ্যায়। আদিবাসীদেরকেও তিনি মানাতে পারবেন, কিন্তু বীরভূমের ওই ডেউচা পাচামি থেকে এক ঝুড়ি কয়লাও তুলতে পারবেন না। তার কারণ আষ্টে পৃষ্ঠে ওখানকার পাথর মাফিয়ারা আপনাকে গিলে ফেলেছে। প্রশাসনিক বৈঠক থেকে আপনার হুঙ্কারি সার হয়েছে। ঠিক বসিরহাটে যেমন এক জমি মাফিয়া, ভেড়ি মাফিয়া আপনাকে অতিষ্ঠ করেছে, তাকে জেলে পুরে রাখতে হয়েছে। আপনি যদি 48 ঘন্টা, 7 দিন, 10 দিন, 15 দিনের মধ্যে বীরভূমের ওই পাথর মাফিয়াদের নিয়ন্ত্রণ করতে না পারেন, বীরভূমে কয়লা খনির স্বপ্ন তো ভুলেই যান, জীবনে কখনো এক ঝুড়ি পাথরও তুলতে পারবেন না। এরপর আসি, গতকাল আমরা 5 লাখের চ্যালেঞ্জ দিয়েছিলাম যে 2023-এ আপনি 3,76,000 কোটি টাকার শিল্প প্রস্তাব এনেছিলেন। গতকাল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে 5 লাখই প্রস্তাব মাননীয়াকে দেওয়া হয়েছিল, দেখি 5 লাখের মৌ সাইন করতে পারেন কিনা। ফেল মুখ্যমন্ত্রী। 5 লক্ষ কোটি টাকার মৌ স্বাক্ষরও মাননীয়া করতে পারেননি। আজ উনি যা হিসেব দিয়েছেন 4,40,000 কোটি টাকার মৌসই হয়েছে। কিন্তু কারা মৌসই করলো, কোথায় বিনিয়োগ হবে, কিভাবে বিনিয়োগ হবে, কোন জমিতে বিনিয়োগ হবে, তার কোনো স্বচ্ছতা নেই। গতকালই আমরা বলেছিলাম যে 19.5 লক্ষ কোটি টাকার সপ্তম বিজিবিএস পর্যন্ত নাকি মৌসই হয়ে গেছে, শিল্প আসতে শুরু করেছে। 2019 সালে অমিত মিত্র দাবি করেছিলেন 50.27% আন্ডার ইমপ্লিমেন্টেশন। আজকে মাননীয়া জানিয়ে দিলেন এই 19.5 লক্ষর মধ্যে নাকি 13 লক্ষ কোটি টাকা বিনিয়োগ অলরেডি হয়ে গেছে। পশ্চিমবঙ্গের রাজ্যের মোট অভ্যন্তরীণ উৎপাদন 16 লক্ষ কোটি টাকার মতো। মোট অভ্যন্তরীণ উৎপাদন 16 লক্ষ কোটি টাকা, 10 বছরে যদি 13 লক্ষ কোটি টাকার বিনিয়োগই হয়ে যায়, তাহলে স্টেটের জিডিপি যে হারে বাড়ার কথা সেই হারে বেড়েছে কি? আমরা জানতে চাই মাননীয়া যে এই যে 13 লক্ষ কোটি টাকা ইনভেস্টমেন্ট আপনি বলছেন গত 10 বছরে হয়ে গেছে, হলোটা কোথায়? কে দেখলো? আপনি শিল্প উন্নয়ন নিগমকে বলুন যে কারা, এটা তো আপনার সাফল্যের কথা। 7 তারিখ আগামীকাল বাজেট আছে, সেই বাজেটে পেশ করুন, বাজেট ডকুমেন্টের সঙ্গে এই 13 লক্ষ কোটি টাকা ইনভেস্টমেন্টের চ্যালেঞ্জ। এটাও আগামীকাল রাজ্য বাজেটে এই 13 লক্ষ কোটি টাকার যে বিনিয়োগ আপনি বললেন ইতিমধ্যেই হয়ে গেছে, তার লিস্ট, সূচি প্রকাশ করুন। এবং বেশি কিছু না, কে বিনিয়োগ করলো, কত টাকা বিনিয়োগ করলো, কোন জমিতে বিনিয়োগ হলো, আর সরাসরি কর্মসংস্থান কত হলো। এবং আপনাকে এখানে আমরা একটা গ্রেস দিচ্ছি, অপ্রত্যক্ষ কর্মসংস্থানে আপনি যা দাবি বলবেন আমরা মেনে নেব। আপনি যদি বলেন রাজ্যের 5 কোটি লোক, 10 কোটি মানুষের মধ্যে 5 কোটি লোক এই 13 লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্টে চাকরি পেয়েছে, খোলা মুফত, খোলা ছুট, মেনে নেব। কিন্তু 4টি বিষয় আপনি দিন। এই 13 লক্ষ কোটি টাকা কে বিনিয়োগ করলো, কোথায় হলো বিনিয়োগ, কোন জমিতে? এ তো কালীঘাটের ইটের পাজায় বা হরিশ মুখার্জি শান্তিনিকেতনের ছাদে হয়নি এই বিনিয়োগ, রাজ্যের জমিতে হয়েছে। কোন জমিতে এই বিনিয়োগটা হলো, কে করলো, কত পরিমাণ করলো? আর প্রত্যক্ষ কর্মসংস্থান, পারলে যারা প্রত্যক্ষ চাকরি পেয়েছে, সরাসরি এই কারখানাগুলোতে চাকরি পেয়েছে, তাদের নাম ঠিকানা দিয়ে দিন।
এবং আমরা বলছি এই তালিকা যদি আপনি কালকে প্রকাশ করতে পারেন, আপনি সময় নিন, তাতেও চলবে। শিল্প বাজেটে প্রকাশ যদি করতে পারেন, তাহলে রাজ্য বিজেপি আপনার জয় জয়কার করবে। যদি আপনি প্রকাশ করতে পারেন, জয় জয়কার করবে রাজ্য বিজেপি আপনার। করুন আপনি প্রকাশ। আর যদি প্রকাশ করতে না পারেন, তাহলে রাজ্য বিজেপি বলবে বিজিবিএস বার্ষিক গুলবাজির সম্মেলন। আজও বলছি, বিজিবিএস বার্ষিক গুলবাজির সম্মেলন। উনি আরো একটা অ্যাচিভমেন্টের কথা বলেছেন। তার আগে বলি যে সাফল্যের পরিমাণ কি। গতকালই আপনাদের বলেছিলাম, দুটি আর্থিক বর্ষের দুটি শিল্প সম্মেলনের ডেটা প্রকাশ করে বলেছিলাম, উনি রাজ্য সরকার, রাজ্যের শিল্প দপ্তর, রাজ্য শিল্প উন্নয়ন দপ্তর প্রকাশ করে না বাস্তবে কত শিল্পায়ন হলো, আসলে কত লোক এসে লগ্নি করে গেল। কেন্দ্রীয় সরকারের ডেটা থেকে আমরা যা পেয়েছি, 2022 সালে 3,42,375 কোটি টাকার, এই এবছর যেমন 4,40,000 কোটি টাকা এসছে, এরকম 3,42,375 কোটি টাকার শিল্প প্রস্তাব এসেছিল। বাস্তবায়ন হয়েছিল 1.18%, মাত্র 4,030 কোটি টাকা। লাস্ট দুটো বিজিবিএস এর হিসেব দিচ্ছে। 2023-এ এসেছিল 3,76,288 কোটি টাকা, সেখান থেকে বাস্তবায়ন হয়েছিল 2.8%, 10,510 কোটি টাকা। কালকে শিল্প প্রেস কনফারেন্সে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এই তথ্য রেখেছিলাম। কাউন্টার করুন, বলুন যে বিজেপি এই যে তথ্য বলছে মিথ্যে বলছে, সেটাও তো বলছেন না, উল্টে আরো বড় মিথ্যা কথা বলছেন। আজকে বলে দিলেন 5 লাখি চ্যালেঞ্জ না নিয়ে যে 4,40,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট হয়েছে। আর একটা সাফল্যের কথা কি বলেছেন? আর একটা সাফল্যের কথা বলেছেন যে 10 বছরে তিনি পশ্চিমবঙ্গের 1,72,00,000 মানুষকে দারিদ্র সীমার নিচ থেকে তুলে এনেছেন। পশ্চিমবঙ্গের একটি মানুষও যদি গরিবের রেখার উপরে ওঠে, তা সাধুবাদযোগ্য। কিন্তু এটা আপনার সাফল্যের কাহিনী নয়, এটা আপনার ব্যর্থতার কাহিনী। কারণ মোদিজি লাস্ট 10 বছরে, বা ভারতবর্ষ, মোদিজি না, ভারতের সমস্ত রাজ্য সরকার, সমস্ত স্থানীয় প্রশাসন এবং কেন্দ্রীয় সরকার মিলে ভারতবর্ষে 25 কোটি মানুষ গরিবী রেখার উপরে উঠে এসেছেন। 25 কোটি মানুষ সারা ভারতবর্ষে। সেই 25 কোটি মানুষ যে গরিবী রেখার উপরে উঠে এসেছে, তাতে পশ্চিমবঙ্গের কন্ট্রিবিউশন, আপনার তথ্য সাধারণত মিথ্যে হয়, আপনি মিথ্যে কথাই বলেন, আপনার তথ্য 1,72,00,000। পশ্চিমবঙ্গ ভারতবর্ষের জনসংখ্যার 10% কন্ট্রিবিউট করে। তাই পশ্চিমবঙ্গে গরিব যদি ভারতবর্ষের যে অ্যাভারেজ তার সঙ্গে যদি ম্যাচ করতে হতো, তাহলে আপনাকে 2.5 কোটি মানুষকে গরিবী রেখার উপরে তুলতে হতো। তাই আপনি সাফল্য বলতে গিয়ে যেটা বলেছেন, সেটা হচ্ছে আপনার ব্যর্থতার কাহিনী। থ্যাংক ইউ এই ফিগারটা আনার জন্য। ধারাবাহিকভাবে আমরা এটা বলতে থাকবো যে যেখানে 2.5 কোটির উপর মানুষকে গরিবী সীমারেখার উপরে আপনাকে আনতে হতো, সেখানে মাত্র 1,72,00,000 মানুষকে আনতে পেরেছেন। কাঠমানি সিন্ডিকেট বাজ তৃণমূলীরা যেখানে আরো বড় লোক হয়েছে, গরিব মানুষের সুরাহা হয়নি। এবং বিজিবিএস আপনি শেষ করলেন কিভাবে, কি দিয়ে, সেটাও আপনার একটি ব্যর্থতার কাহিনী। আপনি বললেন একটি বড় ফ্ল্যাগশিপ প্রকল্প, 20টি দেশ, 5,000 শিল্পপতি, অমুকজি তমুকজি, তাদের সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতা, অনেক কিছু বিষয়ে ইন্টারেস্ট নেওয়ার পরেও একটি প্রকল্পের কথা তিনি উল্লেখ করলেন, এবং যে প্রকল্প দেখিয়ে বললেন এই হচ্ছে পশ্চিমবঙ্গের শিল্পায়নের ইতিবাচক ভূমিকা। সেটা কি? অশোকনগরে গ্যাস উত্তোলন প্রকল্প। কত জমি দিয়েছেন? 50 একর। জিন্দাল্লা কত জমি ধরে রেখেছে শালবনীতে? 4,000 একর। একইভাবে আরো বড় বড় শিল্পপতি যারা আছে, তাদের জমির পরিমাণ, জমির হোল্ডিং বাদই দিলাম, কিন্তু সেটিও মাননীয় ওএনজিসির প্রকল্প, কেন্দ্রীয় সরকারের প্রকল্প। সেখানে এখনো অব্দি তেল গ্যাস উত্তোলন করা যাচ্ছে না আপনার বাধায়। আপনি এতদিন ধরে, দীর্ঘদিন পর এই ব্লকটি আবিষ্কার হওয়ার পর
ওএনজিসি আপনাকে তেল মন্ত্রক আপনাকে বারবার বলার পর আপনি ওখানে তেল উত্তোলন করতে দেননি, যেভাবে আপনি 34 নম্বর জাতীয় সড়কের সম্প্রসারণ করতে দেননি, যেভাবে আপনি দ্বিতীয় বিমানবন্দর করতে দেননি, যেভাবে আপনার জমানায় তাজপুর পোর্টটা হলো না, কিন্তু তাও আপনাকে একটি কেন্দ্রীয় সরকারি প্রকল্প ওএনজিসির প্রকল্প দেখিয়ে বলতে হচ্ছে, শোকেস করতে হচ্ছে পশ্চিমবঙ্গকে, আর আপনি বলছেন 50 একর জমি দিয়ে বড় বিনিয়োগ আনছি। তাই এই বিজিবিএস, এই বার্ষিক গুলবাজির সম্মেলন আক্ষরিক অর্থেই গুলবাজিরই সম্মেলন, এবং যা মুখ্যমন্ত্রী আজ প্রতিটি ছত্রে ছত্রে বলেছেন। আমরা এই মুখ্যমন্ত্রীর যে ভণ্ডামি, এই ভণ্ডামি তুলে ধরার জন্য একেবারে রাজ্য থেকে নিচের স্তর অবধি নামব। জানেন আমাদের সাংগঠনিক পর্ব চলছে। অক্টোবর মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে আমরা আমাদের প্রাথমিক সদস্যকরণের কাজ শুরু করেছিলাম, এবং প্রতিটি পর্বে দেখেছেন আপনারা যে প্রাথমিক সদস্যকরণের পর যখন সক্রিয় সদস্যকরণ শুরু হলো, সেই সময় আমাদের আবার একবার পর্যালোচনা করে আমরা দ্বিতীয় পর্যায়ে কর্মশালা করে প্রদেশ স্তরে সক্রিয় সদস্যকরণের পর্বে গেছিলাম। সক্রিয় সদস্যকরণ থেকে যখন আমরা বুথ সমিতি এবং মন্ডল সমিতি তৈরি করার কাজে গেলাম, তখন আবার একবার রিভিউ মিটিং কর্মশালা করে আমরা বুথ সমিতি এবং মন্ডল সমিতি তৈরির ক্ষেত্রে গেলাম। এবং আপনাদের অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে মন্ডল সংখ্যার বিচারে আমাদের 40টি জেলা নির্বাচন পর্বের জন্য যোগ্যতা অর্জন করেছে। 43টি সাংগঠনিক জেলার মধ্যে 40টি জেলা ইতিমধ্যেই আমাদের যে নির্বাচনী প্রক্রিয়ায় পরবর্তী জেলা সভাপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করেছে। মন্ডল সভাপতিদের যে নির্বাচন, সর্বসম্মত নির্বাচন, সেটা পর্যাপ্ত সংখ্যায় 5 এবং 6 তারিখ চূড়ান্ত হয়েছে। এর পরের ধাপে আমাদের জেলা সভাপতি এবং রাজ্য সভাপতি নির্বাচনের দিকে আমাদের শেষ 2 ধাপে এগিয়ে চলেছি। তার আগে, যেমন এর আগে প্রাথমিক থেকে সক্রিয় থেকে বুথ সমিতি থেকে মন্ডল সমিতি, প্রতিটি পর্বে এক একটি পর্বের শেষে রিভিউ করা হয়েছে, রিভিউ করে পরের স্টেপে নামা হয়েছে। একইভাবে 1-2 দিনের মধ্যে আমাদের জেলা সমিতির জেলা সভাপতি এবং রাজ্য সভাপতি নির্বাচনের আগে আমাদের রিভিউ হবে মন্ডল সমিতি নির্বাচনে। নির্বাচিত মন্ডল সভাপতিদের মনোনয়ন এবং তাদের ঘোষণা হবে, এবং তারপরে আমরা জেলা সভাপতি নির্বাচনের প্রক্রিয়ায় ঝাঁপিয়ে পড়ব। অতি দ্রুত আমরা আমাদের রাজ্যেও নির্বাচনী প্রক্রিয়া শেষ করব জেলা সভাপতি এবং রাজ্য সভাপতি নির্বাচনের মাধ্যমে। আজকে আমাদের এই বিষয়গুলি শুধু রাখার ছিল। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলুন। দুটি বিষয় আলোকপাত করতে চাইবো। প্রথম দিকে হচ্ছে যে এবং সাংগঠনিক পর্বের এই পুরো বিষয়ে আপনি জানেন যে আমাদের দীপক দা আছেন, তিনি রাজ্য নির্বাচনী আধিকারিক। যে বিষয়টা সংগঠন পর্বে যে বিষয়টা আপনি তুলে ধরলেন, যে আমরা জানি 43টি সাংগঠনিক জেলা, তার মধ্যে 40টি কথা আপনি বললেন যে মন্ডল নির্বাচন সম্পন্ন বা যোগ্যতা অর্জন করছে তারা। বাকি 3 জেলার ক্ষেত্রে কোনো বিশেষ সমস্যা হয়েছে কিনা, অথবা আরেকটি সরাসরি প্রশ্ন, যে নির্বাচন আপনাদের কোনোভাবে স্থগিত রাখার কোনো নির্দেশ বা কিছু এসেছে জেলা নির্বাচনের আগে? পার্টির যা কর্মসূচি, পার্টির যা সংগঠন পর্বের পরিকল্পনা রয়েছে তা আপনাদের কাছে রাখলাম। ভারতীয় জনতা পার্টি চালানোর ব্যাপারে আপনাদের যে কর্মসূচি সেটা আপনারা আপনাদের কাছে রাখুন, সে বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। শুধু আমাদের যা কর্মসূচি, আমাদের যেভাবে আমরা চলেছি সেটা আপনাদের জানলাম। ভারতীয় জনতা পার্টি কভার করাও একটু সিরিয়াসলি কভার করার জন্য আপনাদেরকে অনুরোধ করব। ছোট ছোট নুয়ান্সেস গুলো বুঝতে হবে, তা না হলেই আপনারা যে ভারতীয় জনতা পার্টিটিকে এখন যার গঠনতন্ত্রটিকে যে বুঝতেই পারেন না, সেটা বারবার নিজেদেরকে প্রমাণ করবেন। কাকে কান নিয়ে গেল বলে কাকের পিছনে না দৌড়ে একবার কানে হাত দিয়ে দেখবেন যে কান আছে না সত্যি কাকে কান নিয়ে চলে গেছে। ভারতীয় জনতা পার্টির গঠনতন্ত্র অনুযায়ী কোনো জেলাকে নির্বাচনযোগ্য হওয়ার জন্য
সেখানকার 50% মণ্ডলকে নির্বাচিত হয়ে আসতে হয় এবং জেলার 50% বুথকে নির্বাচন হয়ে আসতে, 50% +1, সব ক্ষেত্রেই তাই। আমাদের সেই নির্বাচনী পদ্ধতি মেনেই ইতিমধ্যেই 40টি জেলা নির্বাচন যোগ্য হয়ে গেছে, মানে নির্বাচনের যোগ্য হয়ে গেছে, যাকে বলে এলিজিবল ডিস্ট্রিক্ট হয়ে গেছে। ওই জেলাগুলিতে নির্বাচিত জেলা সভাপতি হবেন। কোনো জেলা এই যে এই মাঝখানের যে সময়কাল, সেই সময়কালের মধ্যেও বাকি যে 3টি জেলা রয়েছে, আমাদের আজকে পর্যন্ত, আমি গতকাল রাত পর্যন্ত আমাদের যা রিভিউ হয়েছে তার হিসেব দিলাম, বাকি 3টি জেলাও এই 2-4 দিনের মধ্যে এলিজিবল হয়ে যাবে বলেই আমরা মনে করছি। তার ফলে আমরা প্রতিটি জেলাকে এলিজিবল করেই, আমাদের যেখানে লাগবে 43টি জেলা, মানে 23টি জেলা যদি নির্বাচনযোগ্য হয়ে যেত, তাহলে আমরা নির্বাচিত রাজ্য সভাপতি পেতাম। তো একটু বোঝার আপনাদের কোথাও সমস্যা হচ্ছে হয়তো আমাদের গঠনতন্ত্রটা, তো সেইটা হয়ে গেলেই আমাদের রাজ্য হয়ে যেত। কিন্তু সেক্ষেত্রে আমাদের 40টি জেলা নির্বাচনযোগ্য হয়ে উঠেছে, 24টি জেলার নির্বাচিত জেলা, সর্বসম্মত নির্বাচিত জেলা সভাপতি হবেন, এবং তারপর আমাদের আশা যে আমাদের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হওয়ার আগে সময় পেলে আমাদের রাজ্য সভাপতিও নির্বাচিত হবেন এই রাজ্য থেকে, এবং সেটা সম্ভবত পশ্চিমবঙ্গে প্রথমবার। এই মন্ডল নির্বাচন আর জেলা নির্বাচনের মাঝের যে অংশটা, সেটা কি রাখা হচ্ছে এই 3 জেলাকে নির্বাচন যোগ্য করার জন্য? সংগঠন পর্বের প্রতিটি স্তরে একটি পর্ব শুরু হওয়া এবং একটি পর্ব শেষ হওয়ার মাঝে আমরা একটা রিভিউ করেছি। এই মন্ডল নির্বাচন পর্ব শেষ হচ্ছে, আমরা রিভিউ করব, রিভিউ করে জেলা এবং রাজ্য সভাপতি নির্বাচনের দিকে চলে যাব। এই প্রথমবারের জন্য আপনারা রাজ্য সভাপতি নির্বাচন করবেন? নির্বাচনের আগেও হয়েছে, পুরো নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে বুথ থেকে রাজ্য সভাপতি পর্যন্ত নির্বাচন এবং কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের ভোটাভুটিতে পশ্চিমবঙ্গের অংশগ্রহণ সম্ভবত এটাই প্রথম। এর আগে বরাবর যেটা হয়েছে, কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের পর সেটা মনোনীত রাজ্য সভাপতি আমরা পেয়েছি। বিজিবিএস এর ক্ষেত্রে যে বিষয়টি তুলে ধরবো, যে মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য পেশ করার সময় তিনি বলেন যে টাটা চলে গিয়েছিল তাদেরও আবার আমন্ত্রণ জানিয়েছেন ফেরত আসতে। কিন্তু টাটাকে ফিরতে আমন্ত্রণ জানানো, সেটা আপনারা কিভাবে দেখছেন? ফেলা থুতু চাটা, এভাবেই দেখছি। টাটা আসুন রাজ্যে, টাটা বিনিয়োগ করুন। ভারতীয় জনতা পার্টি সরকার থাকলে টাটার পায়ে ধরে ক্ষমা চেয়ে তাদেরকে নিয়ে আসতাম। একবার সানন্দের কারখানা, চেন্নাইয়ের যে অটোমোবাইল হাব, গুজরাতের অটোমোবাইল হাব, পুনের অটোমোবাইল হাব দেখার পর যে কোনো সচেতন বাঙালির এই অনুভবই হয়েছে। কিন্তু মাননীয়াকে একটাই অনুরোধ, টাটাকে আপনি ফেরত আনুন, তার আগে কত কুইন্টাল সরষে আপনার ছড়ানো বীজ থেকে উৎপাদন হয়েছে তার হিসেব দিন। শুধু এইটুকুই আমাদের রাজ্য বিজেপির পক্ষ থেকে আপনার কাছে আবেদন, সিঙ্গুরের জমিতে আপনার নিজের হাতে ছড়ানো সরষে বীজ থেকে কত কুইন্টাল সরষে উৎপাদন হয়েছে তার হিসেব দিন। সেই সরষের তেল নিয়ে টাটার কাছে যান, দিয়ে টাটাকে নিয়ে আসুন, তেল মাখিয়ে নিয়ে আসুন, যে আসুন পায়ে তেল দিচ্ছি, পশ্চিমবঙ্গে বিনিয়োগ করুন। হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন ভগবান, বলছেন যে একমাত্র হিন্দুরাই ঐক্যবদ্ধ হলে বিকাশ করতে পারবে, হিন্দুরা সমৃদ্ধ হবে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ 1925 সালে তৈরি হয়েছিল ভারতবর্ষের হিন্দুদের এক করার জন্য। জাত পাত পন্থে নানাভাবে সম্প্রদায়ে বিভক্ত হিন্দু সমাজই ছিল ভারতবর্ষের দুর্বলতার সবচেয়ে বড় স্থান। তাই পূজনীয় ষড়সংঘ চালকজি যে কথা বলেছেন সেটার মধ্যে নতুন কিছু নেই। সংঘ এবং সংঘ ভাবধারায় চালিত প্রত্যেকটি সংগঠনের আমাদের একটাই ধ্যেয়, আমাদের একটাই লক্ষ্য, ভারতবর্ষকে যদি বিশ্বগুরু করতে হয়, ভারতবর্ষকে যদি পরম বৈভবশালী করতে হয়, তাহলে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তথা প্রতিটি রাজ্যের হিন্দু সমাজকে এক হতে হবে। এবং আমরা সেটাই তো বলি
যে যদি এক না থাকতে পারে, এক হ্যায় তো সেফ হ্যায়, থাকতে হলে নিরাপদে, বাঁচতে হবে একসাথে। তাই আমরাও যা বলি, সংঘের বিচারধারার প্রতিটি সংগঠনই যা বলেছেন, আমাদের অভিভাবক পরম পূজনীয় সরসংঘচালকজি একই কথা বলেছেন। এবং আজ না, গত 100 বছর ধরেও সংঘ এই কথা বলে চলেছে, সংঘের ভাবধারার প্রতিটি সংগঠন বলে চলেছে, আগামী 100 বছর ধরেও এ কথাই বলে যাবে। হিন্দু সমাজকে সংগঠন করার এই 15 বছরেই আপনারা দেখছেন যে ভারতবর্ষের কি চেহারা বদলে গেছে, বিশ্বের মানচিত্রে ভারতবর্ষের স্থান কোথায় গেছে। আমরা যদি এক হতে পারি, আমরা নিরাপদে থাকবো, তবেই বাংলার উন্নতি, ভারতের উন্নতি। নিউ টাউনে কারিগর ভবনের বাইরে এক কর্মী কারিগর বেশ হাতে ছুরি নিয়ে বেশ কয়েকজন পুলিশ কর্মীকে আহত করে এবং নিউ টাউনের রাস্তায় হাতে ছুরি নিয়ে এলোমেলোভাবে চলতে দেখা যায়। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। গতকাল আদালত চত্বরে একজন পুলিশ কর্মী ভাবে আত্মহত্যা করেছেন। আজকে কেউ একজন ছুরি নিয়ে যাকে তাকে আঘাত করছেন। মাননীয়া কলকাতাকে লন্ডন বানাতে চেয়েছিলেন, কিন্তু এইভাবে গুলি হাতে যে কেউ ওপেন ফায়ার করা, ছুরি হাতে কাউকে আহত করার ক্ষেত্রে লন্ডন হয়তো আমরা হতে পারিনি, কিন্তু নিউ ইয়র্ক আমরা নিশ্চিতভাবে হয়েছি। এবং একের পর এক ঘটনা সেটাই প্রমাণ করছে যে আইন শৃঙ্খলার প্রশ্নে, ওপেন শুট আউটের ক্ষেত্রে, ছুরি নিয়ে আহত করার ক্ষেত্রে আমরা নিউ ইয়র্কের সমতল নিশ্চিতভাবেই হয়েছে। সরস্বতী পূজার বিসর্জনের সময় গার্ডেন রিচ পাহাড়পুরে এলাকায় আক্রান্ত হয়ে থানার এসআই ও এক মহিলা সিভিক ঘটনায় গ্রেফতার হয়েছে। তৃণমূলের শাসক দলের একাংশ, শাসক দলের পোষিত দুষ্কৃতী এবং পুলিশ, এই তিনের ত্রিকোণ প্রেম চললে একে অপরের আক্রমণে চেয়ারের তলায় ঢুকতে হবে, ছুরি লাঠি খেতে হবে, এর কোনো অন্যথা নেই। আপনারা দেখেছেন যে এই তৃণমূলের দুষ্কৃতীরা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই সিউড়িতে আইসির কলার ধরেছে, কোথাও পুলিশকে কেউ বোম মারতে বলে, চারু মার্কেট থানায় আপনারা দেখেছেন পুলিশ টেবিলের তলায় লুকায়। একই ঘটনার পুনরাবৃত্তি বারবার ঘটছে। তার কারণ জেমস বন্ড আড়ি পাতায় ব্যস্ত, আইন শৃঙ্খলায় নয়। ইডিপিএস নিয়ে আপনি সাংবাদিক পরিচয় করলেন, সেটা একটা প্রশ্ন উঠছে যে বছর বছর বিনিয়োগের চেষ্টা করছেন সৌরভ, মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মেলনে বিনিয়োগের চেষ্টার আশ্বাস দিয়েছেন সৌরভ গাঙ্গুলি। 1.5 বছর আগে স্পেনে গিয়ে একই আশ্বাস দিয়েছিলেন, কিন্তু কোথায় সে আশ্বাস ভরসা? সৌরভ গাঙ্গুলি এর উত্তর দিতে পারবেন। আমার মনে হয় এই প্রশ্নটি আপনারা সৌরভ গাঙ্গুলিকেই করতে চেয়েছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘেরাটোপে থাকার ফলে তাকে তো করার সুযোগ পাননি। সৌরভ গাঙ্গুলি নিশ্চিতভাবে বলুন যে বেহালা থেকে স্পেনে গিয়ে তাকে বিনিয়োগের মৌতে স্বাক্ষর করতে হলো। আপনি নিজে ওখানে বলেছেন 6 মাসের মধ্যে ওখানে তিনি ইস্পাতের কারখানা করে ফেলবেন, তো কি হলো? আর একই সঙ্গে জিন্দাল্লা শালবনী ছেলে উড়িষ্যায় চলে গেল কেন? এই দুটি প্রশ্ন একসঙ্গে আসছে এবং এর উত্তর মাননীয়া এবং মাননীয়ার বেহালার ভাই দিতে পারবেন। বাংলাদেশ ফের উত্তাল, হাসিনার বাড়িতে ফের তাণ্ডব চলেছে। অত্যন্ত চিন্তার ঘটনা। গতকাল যেভাবে ধানমন্ডিতে সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়ি ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, তা আমরা ভারতীয় জনতা পার্টির প্রতিটি কার্যকর্তা অনুভব করতে পারি। এক ডিজাইন 21 সালের পরেও বহু কার্যকর্তার বাড়ি আমাদের এইভাবে আগুন জ্বালিয়ে বুলডোজার চালিয়ে দিয়েছিল যে সম্প্রদায়, যে তত্ত্ব, তাঁরাই কিন্তু আজকে বাংলাদেশের মাটিতেও সক্রিয়। ওই এক সেম লিনিয়েজ। এখানে প্রোটেকশন পাচ্ছেন মাননীয়ার, ওখানে সুদখোর ইউনিসের। পুলিশ, সেদেশের পুলিশ, আর্মি, দমকল, প্রশাসন কিচ্ছু করেনি। এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, আমাদের বলার না। কিন্তু হাসিনা এখন ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন। তিনি আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্রনায়িকা, তাঁর বাড়ি এভাবে ধ্বংস করে দেওয়ার ফলে আমরা বুঝতেই পারছি যে যদি সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িকে এভাবে ধ্বংস করে দেওয়া হয়, তাহলে সেদেশের হিন্দুদের উপর কি স্তরের অত্যাচার চালানো হচ্ছে।
এর প্রভাব পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে কি পড়তে পারে ও কতটা পড়তে পারে বলে আপনাদের মনে হয়? দেখুন, এই চরম অরাজকতার পরিচয়। আমরা চিন্তিত একটাই কারণে, যেখানে হাসিনার বাড়ি না, শুধু শেখ হাসিনার বাড়ি না, শেখ হাসিনার মতো একজন রাষ্ট্রপ্রধানের বাড়ি খোদ ঢাকা শহরে যদি এভাবে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া যায়, তাহলে বাংলাদেশের সংখ্যালঘু মানুষ, তাদের নিরাপত্তার কথা ভাবুন, তারা কি অবস্থায় আছে। এবং বাংলাদেশের এই পরিস্থিতি দেখে এপারের হিন্দু উদ্বাস্তু, হিন্দু সনাতনী, হিন্দু বাঙালিকে ঠিক করতে হবে যে তারা এই দুধেল গাইদের পোষণকারী সরকারকে রাখবেন না 26-এ তাদের আবর্জনা মনে করে আস্থা করে ফেলবেন। তাহলে মনে রাখুন, এই হাসিনার বাড়ি ভেঙে দেওয়ার প্রতিচ্ছবি এই হিন্দু বাঙালির পশ্চিমবঙ্গের প্রতিটি বাড়ির মধ্যেও একদিন আসতে চলেছে, ঘটতে চলেছে। চিহ্ন মুছে ফেলার চেষ্টা চলছে। বাংলাদেশের কি একটা ইতিহাসকে অস্বীকার করতে চাইছে, বা ইতিহাসটা মুছে ফেলার চেষ্টা চলছে? দেখুন, শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা যিনি এনেছেন, যার নেতৃত্বে হয়েছে, ভারত বাংলাদেশ বন্ধুত্বের ভিত যার হাতে রচিত, কোনো জমি, বাড়ি, স্মারক, মূর্তি ভেঙে দিলেই শেখ মুজিবকে মুছে ফেলা যাবে না, শেখ মুজিবের দর্শনকে মুছে ফেলা যাবে না। পালা বদলের পর ধ্বংস হওয়া সবকিছু নিশ্চয়ই নতুন যখন সরকার আসবেন, স্বাধীনতা প্রেমী সরকার আসবেন, তখন তারা আবার সংরক্ষণ করবেন। কিন্তু চিন্তা বা উদ্বেগের বিষয়, বর্তমানে যে সরকার রয়েছে তা পুরোপুরি উগ্র মৌলবাদী ইসলামিক ফ্যানাটিক্সদের হাতে দ্বারা পরিচালিত হচ্ছেন। বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হতবাক হয়ে গেছে। পশ্চিমবঙ্গেও যা হয়েছে, কলকাতাতেও যা হয়েছে। আমাদের চিন্তা বাংলাদেশ নিয়ে যেমন আছে, মূলত আমাদের চিন্তা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে নিয়ে, কিন্তু একই চিন্তা আমাদের পশ্চিমবঙ্গের হিন্দুদের নিয়ে, পশ্চিমবঙ্গের সনাতন বাঙালিকে নিয়ে, পশ্চিমবঙ্গের সেই সব উদ্বাস্তু হিন্দুদের নিয়ে যারা গত 4 দশক 5 দশক আগে থেকে হাল আমল পর্যন্ত 2014 সালের আগে পর্যন্ত ভারতবর্ষে এসেছেন ধর্মীয় উৎপীড়নের কারণে। আজ যদি পশ্চিমবঙ্গেরও একই পরিস্থিতি হয়, যেদিকে মাননীয় সরকার আমাদের নিয়ে যাচ্ছেন, এরপর আর কোথায় যাবেন? লক্ষ্মীর ভান্ডার থাকলেও মা লক্ষ্মী অবশিষ্ট থাকবে কি আপনার বাড়িতে? পাকিস্তান সেনার পক্ষ থেকে অভিনন্দন জানানো হচ্ছে। পাকিস্তান সেনা তাদের সাফল্য হিসেবে দেখছে এই ধানমন্ডির বাড়ি কার্যত এই ধ্বংসাবশেষ করে দেওয়া মৌলবাদীদের পক্ষ থেকে যা করা হয়েছে। এই পাকিস্তানের যে বাংলাদেশের প্রতি গভীর বন্ধুত্ব, এটা আপনারা কিভাবে দেখছেন? দেখুন, ভারতবর্ষ যতই বিশ্বগুরু হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে, ভারতবর্ষের বৈভব যত বৃদ্ধি পাচ্ছে, ভারতবর্ষের প্রভাব যত আন্তর্জাতিক স্তরে বৃদ্ধি পাচ্ছে, ভারতবর্ষ পঞ্চম অর্থনীতি থেকে যতই তৃতীয় অর্থনীতির দেশ হিসেবে এগিয়ে আসছে, ততই সারা বিশ্বের ডিপ স্টেট অ্যাক্টর যারা আছেন তারা একযোগে ভারতবর্ষের সামনে চ্যালেঞ্জ জানার চেষ্টা করছেন। এবং বাংলাদেশের অস্থিরতা, বাংলাদেশের পাকিস্তানের আইএসআইয়ের সক্রিয়তা, পাকিস্তানের আইএসআই এবং বাংলাদেশের ডিজিএফআই এর একাংশের যোগ সাজসে ভারতবর্ষকে টার্গেট করে ভারতবর্ষকে অস্থির করার যে পরিকল্পনা বা ষড়যন্ত্র, তা নিয়ে আমরা সচেতন আছি। পাকিস্তানের অতি উৎসাহ আমরা নজরে রেখেছি এবং একদম নিশ্চিত থাকুন, আমাদের বৈদেশিক গুপ্তচর সংস্থা, অভ্যন্তরীণ গুপ্তচর সংস্থা, সেনাবাহিনী সহ সমস্ত এজেন্সি কড়া নজর রাখছে, বাংলাদেশ উচিত শিক্ষা পাবে। আজ এই রাজ্যে শিক্ষকদের উপর লাঠিচার্জ করার অভিযোগ এসএলএস উত্তীর্ণ দ্বারা এটাই বাংলা, যে বাংলায় বার্ষিক গুলবাজির সম্মেলন হয়ে গেল, সেই বাংলার সেই গুলবাজির সম্মেলনে ঢং 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 যে গুলের ঢংকা বাজছে, তা বাজানোর জন্য শিক্ষকেরা, আদিবাসীরা রাস্তায় নেমেছিল। এই সরকারের পেয়াদা তাদের দমন করেছে। নিন্দনীয়, মর্মান্তিক, ঘৃণ্য। অন্তর্বর্তী সরকার, ইউনিট সরকার কিছুক্ষণ আগে বিবৃতি দিয়েছেন, তাতে বলছেন যে পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার এই উস্কানিমূলক বক্তব্যের কারণেই কালকে এই ক্রোধ হয়েছে মানুষের মধ্যে এবং তার বহিঃপ্রকাশ ঘটেছে। সুদখোর ইউনিট সরকারের এই বিবৃতি প্রমাণ করে হাসিনার বাড়ি ভাঙচুর ধূলিসাৎ করে দেওয়ার ঘটনায় ইউনিস বা তদারক সরকারের
প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত ছিল। বিদেশ মন্ত্রক পুরো ঘটনার উপর নজর রাখছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের প্রতিবেশী দেশের এই অবস্থা নিয়ে অত্যন্ত চিন্তিত, এবং আরো চিন্তিত যদি সে দেশের প্রধানমন্ত্রীর বাসগৃহ এইভাবে ধ্বংস করে দেওয়া হয়, তাহলে হিন্দুদের সে দেশে কি অবস্থায় তারা বেঁচে আছেন তা নিয়ে। ভারত যেন এই ধরনের কোন কাজকর্মকে করার ক্ষেত্রে বাংলাদেশের অস্থিরতা তৈরির জন্য ভারত যেন তার ভূখণ্ডকে ব্যবহার করতে না দেয় এবং শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ না করে দেয়। অন্তর্বর্তী সরকার ভবিষ্যতে এই ধরনের কোন ঘটনার পুনরাবৃত্তি চায় না। বাড়ি ভেঙে দেওয়ার পর যদি এই বিবৃতি আসে, তাহলে হাসিনাকেও সুযোগ দেওয়া হোক, আর একবার সরকারের পরের বার তদারক সরকারকে যদি সুযোগ পেতে হয় আবার একটি বাড়িকে না ভেঙে দেওয়ার আটকাতে। হাস্যকর মন্তব্য। ভারত ভূখণ্ডকে কখনো তার কোনো প্রতিবেশী দেশ তার বিরুদ্ধে ষড়যন্ত্রের কারণ হিসেবে ব্যবহার করতে দেয় না। ভারত শক্তিশালী। ভারতের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে তাহলে বালাকোট হয়। বাংলাদেশের তদারক ইউনিট সরকার মনে রাখুন যে অন্য ভূখণ্ডে থেকে যদি ষড়যন্ত্র হয়, ভারত বালাকোটও করতে জানে। আমার একটা আর্থিক নিয়ে প্রশ্ন আছে। আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় চার্জশিট গঠনের প্রক্রিয়া আটকাতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন সন্দীপ ঘোষ। সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ, নিম্ন আদালতের চার্জশিট গঠনের নির্দেশ ধার্য করতে করলে মানতে হবে, সন্দীপ ঘোষের আইনজীবীকে বলল ডিভিশন বেঞ্চ। দেখুন, সন্দীপ ঘোষ যদি দোষমুক্ত হন, সন্দীপ ঘোষ যদি অপরাধী না হন, ষড়যন্ত্রে লিপ্ত না হন, তাহলে চার্জ গঠনে অসুবিধা কোথায়? নিম্ন আদালতে গিয়ে পরিষ্কার বলবেন, নিজের পক্ষে তথ্য প্রমাণ পেশ করবেন, তদন্তকারী সংস্থা নিশ্চিতভাবে তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে পারবে না। বারে বারে উচ্চ আদালতে গিয়ে তার বিরুদ্ধে চার্জ গঠনই যাতে না হয় সে কথা বলছেন, মানে তিনি প্রমাণ করছেন ঠাকুর ঘরে কে রে, আমি তো কলা খাইনি। কলকাতা হাইকোর্টের কড়া নজরদারিতে চলবে আরজি করের আর্থিক দুর্নীতি বিচার প্রক্রিয়া, জানালেন জয়মাল্য বাগচি। সঠিক পদ্ধতি মেনে বিচার প্রক্রিয়া সংগঠিত করার নামে যাতে বিচার প্রক্রিয়া বিলম্বিত না হয় সেটা আমরা দেখব। নিশ্চিতভাবে অত্যন্ত আশাপ্রদ কথা। আমরা আশা করব যে বিচারপতি আজ যে কথা বলেছেন তিনি সেটা করে দেখাবেন এবং সঠিক সময়ের মধ্যে এমন বিচার তিনি করার ব্যবস্থা করবেন তদন্তকারী সংস্থাকে দিয়ে, যে বিচার মানুষের কাছে গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য হবে। যেহেতু আদালতের নজরদারিতে হচ্ছেন, এখন হাইকোর্টের বিচারপতিরই সেই দায়িত্ব তা সম্পাদন করানো। আমেরিকা থেকে 104 জন ভারতীয়কে একটা সেনা বিমানে করে ফেরত পাঠানো হয়েছে বেআইনি অনুপ্রবেশকারী তকমা দিয়ে। সবচেয়ে বড় কথা হলো বিতর্ক বেঁধেছে যে সময় যে ছবি ভাইরাল হয়েছে তাতে তাদের শিকল পড়ানোর ছবি দেখা যাচ্ছে। সমাজ মাধ্যমে চর্চা তুঙ্গে এবং তার ঘিরে আজকে সংসদেও কার্যত অভিবাসন সমস্যা উঠে এসেছে। দেখুন, সম্পূর্ণভাবে বিদেশ মন্ত্রক এ বিষয়ে যা বলার সংসদেই বলবেন। স্পর্শকাতর বিষয়, সংসদ চলছে এবং বিদেশ মন্ত্রকের এখতিয়ারভুক্ত বিষয়। কিন্তু নীতিগতভাবে বিদেশ মন্ত্রী ইতিমধ্যেই জানিয়েছেন যে কোনো অবৈধ অভিবাসীকে ভারত ফেরত নিতে তৈরি, এবং আমাদের দেশেও যদি অবৈধ অভিবাসী থাকে, অনুপ্রবেশকারী থাকে, তাদেরকেও আমরা যে দেশ থেকে তারা অনুপ্রবেশ করেছেন সে দেশে ফেরত পাঠানোর জন্য বদ্ধপরিকর। আমডাঙ্গা থানার আইসির বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ সরব তৃণমূলের বিভিন্ন জনপ্রতিনিধি, বিধায়ক এর আগেই করেছেন। পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়ে আইসির অপসারণও চেয়েছেন তারা। অন্যদিকে মাটি থেকে মাদক বেআইনি কাজ রুখতে আইসির ভূমিকা ভূয়সী প্রশংসা করেছে স্থানীয় বিজেপি এবং সিপিএম পরিচালিত মরিচা গ্রামের প্রধান। এর আগে দেখুন, বারবারই আমরা বলেছি যে সর্বত্র সমস্ত থানা স্তরে তৃণমূলের নেতা, তৃণমূল প্রসূত দুষ্কৃতী এবং পুলিশের একাংশ মিলে একটা ত্রিকোণ প্রেম চলে। এই ত্রিকোণ প্রেমে একে অপরের প্রতি পরিপূরক হলে, পিঠে ভাগ ঠিকমতো পাওয়া গেলে, প্রত্যেকের যা যা প্রাপ্য পিঠে তা
আইসির অপসারণ চাওয়া হয়। এটা কোনো নির্দিষ্ট থানা না, এটা পশ্চিমবঙ্গের 550 থানারই কাহিনী। তিনটি পুরনো প্রশ্ন, নতুন আপডেট সহ। তা হচ্ছে যে কার্তিক মহারাজ গতকাল আমরা দেখেছি যে পরশু দিনের ঘটনা, শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বক্তৃতা দিতে গিয়ে যেভাবে হতাশা প্রকাশ করলেন আপনাদের কেন্দ্রীয় নেতৃত্বের দিকে তাকিয়ে, এবং বললেন যে শুভেন্দু বাবু মাঝে মাঝে হতাশ হন, দিল্লির কথা ভেবে বসে থাকলে আমাদের চলবে না, নিজেদের চলার পথ নিজেদের পরিষ্কার করে নিতে হবে, দিল্লির জন্য আর অপেক্ষা করা ঠিক হবে না। এই যে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি একেবারে তিনি উষ্মা প্রকাশ করছেন, এবং রাজ্যের বিরোধী দলনেতা যিনি পার্টিগতভাবে বা দলীয়ভাবে বিজেপির গুরুত্বপূর্ণ সদস্য, কিভাবে দেখছেন আপনারা? দেখুন, কার্তিক মহারাজ পদ্মশ্রী স্বামী প্রদীপ্তানন্দজি, তিনি পশ্চিম বাংলার হিন্দু সনাতনীদের অন্যতম প্রবক্তা হয়ে উঠেছেন। সনাতনী সমাজ তাকে ঘিরে আশার আলো দেখছেন। শোষিত, বঞ্চিত, দলিত হিন্দু সমাজকে নিয়ে তিনি জাগরণের কাজ করছেন। তার এইটুকু কাজকে আমরা সমর্থন করি, এবং সেই কারণেই মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে যে কমিটি, সেই কমিটি তাকে দেশের অন্যতম পদ্ম খেতাব দিয়ে ভূষিত করেছেন। কার্তিক মহারাজের করণীয় অরাজনৈতিক, তার সেই অরাজনৈতিক কাজ, অরাজনৈতিক বক্তব্য, ধর্মীয় আধ্যাত্মিক যে চেতনার উন্মেষের কাজ তিনি করে চলেছেন, আমরা সনাতনী সমাজের প্রতিনিধি হয়ে তাকে সেই কাজে পূর্ণ সমর্থন করি। রাজনৈতিকভাবে দিল্লির দিকে না তাকিয়ে থাকার যে বার্তা তাদের। কার্তিক মহারাজ একজন ধর্মগুরু, কার্তিক মহারাজ ভারত সেবাশ্রম সংঘের একজন অন্যতম সেনানী। তিনি হিন্দু জাগরণের যে কাজ করছেন, একজন সনাতনী সৈনিক হিসেবে আমরা সেই কাজে তাকে পূর্ণ সমর্থন করি। ইউনিফর্ম সিভিল কোড জানিয়ে আমাদের তৃণমূলের আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা তিনি একটু সরব হয়েছেন, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে তিনি বলছেন যে একদম সবাই মিলে ভেবে আলোচনা করতে হবে, এবং সিভিল কোড যাতে সর্বত্র হয় সে ব্যাপারে দেশবাসী এটা মানবেন। এই বিষয়টাকে দেখুন, শত্রুঘ্ন সিনহা যে কথা বলেছেন, শত্রুঘ্ন সিনহার গায়ে এর আগে বিজেপির ইঞ্জেকশন লাগানো ছিল। আদর্শবোধে তিনি অনেকটাই বিজেপির কাছাকাছি। দীর্ঘদিন তিনি ভারতীয় জনতা পার্টির যে বারে বারে বলে এসেছেন 370 ধারা অবলুপ্তি করতে হবে, ইউনিফর্ম সিভিল কোড চালাতে হবে, অযোধ্যায় রাম মন্দির করতে হবে। মাননীয় সংস্পর্শে এসে দুধেল গাইদের আচরণে তিনি হয়তো অস্থির হয়ে পড়েছেন। সেজন্য শুধুমাত্র ইউনিফর্ম সিভিল কোডই শুধু চাননি, তিনি চেয়েছেন যে বাঙালিকে আমিষ খাওয়া বন্ধ করতে। বাংলার সাংসদ তিনি বলেছেন এখন বাঙালিও হচ্ছে যে শুধুমাত্র